ঢাকার পুরানো শহরের গলিতে, যেখানে বৃষ্টির পর কাদা শুকায় না, সেখানে একটি পুরানো বাড়ি ছিল। নাম ছিল রহমান ম্যানশন। ব্রিটিশ আমলে 3 তলা বাড়ি, দেওয়ালের ফাটল, জানলায় মরচে ধরা গ্রিল। কেউ বলতো এখানে কোনোদিন সূর্য ঢোকে না। আমি রিয়াজ সেখানে থাকতাম না, কিন্তু এক রাতে আমার জীবন বদলে গেল। সব শুরু হয়েছিল আমার বন্ধু সোহেলের ফোন থেকে। রিয়াজ, আজ রাতে আসবি? বাড়িতে একটা জিনিস পেয়েছি, দেখলে অবাক হয়ে যাবে। সোহেলের গলায় উত্তেজনা ছিল, কিন্তু কিছুটা ভয়ও। আমি হাসলাম। সোহেল তো সবসময় নতুন নতুন জিনিস কিনে আনে, পুরানো বই, পুরানো ঘড়ি, পুরানো আত্মা। রাত 9টার দিকে আমি রহমান ম্যানশনে পৌঁছালাম। বাড়ির সামনে পুরানো আম গাছ, ডালে ঝুলছিল একটি দড়ি। কেউ বলে এখানে একবার একটা মেয়ে আত্মহত্যা করেছিল। আমি গেট ঠেলে ভিতরে ঢুকলাম। আলো কম। সোহেল দরজা খুলল। তার চোখ লাল। আয়। ঘরের মাঝখানে একটা পুরানো আয়না, উঁচু কাঠের ফ্রেমে খোদাই করা ফুল পাতা। কিন্তু আয়নাটার অদ্ভুত, কাঁচটা স্বচ্ছ নয়, যেন ধোঁয়া ভরা। সোহেল বলল, এটা আমি পুরানো দোকান থেকে কিনেছি। দোকানদার বলল, এটি নাকি 1947 সালের পার্টিশনের সময় এক ভদ্রলোকের ছিল। আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার প্রতিবিম্ব দেখা গেল, কিন্তু কিছু একটা ঠিক নেই। আমার পেছনে যেন আরেকটা ছায়া। আমি চোখ ঘষলাম, ছায়াটা চলে গেল। কেমন লাগছে? সোহেল জিজ্ঞাসা করল। অদ্ভুত, মনে হয় যেন আমি নই। সেই রাত থেকে সবকিছু বদলাতে শুরু করলো। প্রথম রাতে আমি বাসায় ফিরে ঘুমালাম। স্বপ্ন দেখলাম একটা মেয়ে, সাদা শাড়ি, লম্বা চুল। সে আয়নার ভিতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখটা আমার মতো। আমি চিৎকার করে উঠলাম। ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, কিন্তু আয়না। আমার ঘরে তো কোনো আয়না নেই। পরদিন সোহেলকে ফোন করলাম, ভাই, আয়নাটা ফেরত দে। সোহেল হাসল। কেন, ভয় পেয়েছিস? কিন্তু তার গলা কাঁপছিল। দ্বিতীয় দিন অফিস থেকে ফিরে দেখি আমার ঘরের আয়না, যেটা আমি কখনো কিনিনি, একটা ছায়া। আমি ঘুরে দেখলাম কেউ নেই। আবার আয়নায় তাকালাম, ছায়াটা হাসছে। আমার মুখ নয়, অন্য কারো। আমি আয়নাটা ভেঙে ফেলতে চাইলাম, হাত তুললাম, কিন্তু হাতটা থেমে গেল, যেন কেউ আমার হাত ধরে রেখেছে। ঠান্ডা স্পর্শ। তৃতীয় দিন রাতে সোহেল ফোন করল। তার গলা ফিসফিস। রিয়াজ, আয়নায় আমি নিজেকে দেখছি না, অন্য কেউ দেখা যাচ্ছে। সে আমার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার পেছনে কেউ নেই। আমি ছুটে গেলাম তার বাড়িতে। দরজা খোলা, ভেতরে অন্ধকার। সোহেল মেঝেতে বসা আছে, চোখ দুটো ফাঁকা। সে বলছে আমি তার জায়গায় চলে এসেছি। আয়নাটা এখনো সেখানে। আমি কাছে গেলাম। প্রতিবিম্ব সোহেলের নয়। কিন্তু আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আয়নার ভেতরে আমি হাত তুলল, বাইরে আমি হাত তুলিনি। সেই মুহূর্তে বুঝলাম, আয়নাটা শুধু প্রতিবিম্ব দেখায় না, সে জীবন বদল করে। এরপরে ঘটনা খুব দ্রুত ঘটতে লাগলো। রাত 2টোর সময় আমি আয়নার সামনে বসেছিলাম। মেয়েটা এলো, সাদা শাড়ি, চুল ভেজা। তার চোখে কোনো পুতুল নেই, শুধু কালো। সে ফিসফিস করে বলল, আমার নাম ছিল আয়েশা। 1947 সালে আমাকে এই আয়নায় আটকে রাখা হয়েছিল। আমার স্বামী চেয়েছিল আমি চিরকাল তার সাথে থাকি, কিন্তু আমি মরে গেলাম। আত্মা আয়নায় ঢুকে গেল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি চাও? আমি বের হতে চাই, কিন্তু কেউ আমায় জায়গায় ঢুকতে হবে। সোহেল চিৎকার করে বলছিল। তার শরীর কাঁপছিল। আয়নার ভেতর থেকে তার প্রতিবিম্ব বের হয়ে আসতে চাইছিল। আমি দেখলাম আয়নার ভিতরে সোহেল হাসছে, বাইরে সোহেলের মুখ ফ্যাকাশে। আমি দৌড়ে গিয়ে আয়নাটা ধরলাম। কাঁচটা ঠান্ডা, যেন বরফ। হাত ঢুকে গেল ভেতরে, যেন পানিতে ডুবছে। আয়েশা আমার হাত ধরল। তার হাত হাড়ের মতো শক্ত। এখন তুমি আমার। সেই রাতে আমি আয়নার ভেতর ঢুকে পড়লাম। বাইরের পৃথিবীটা কেমন ঝাপসা। আমি দেখলাম আমার শরীরটা বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ দুটো অন্ধকারও আয়েশার। আমি এখন আয়নার ভেতরে। সময় এখানে থেমে গেছে। আমি দেখতে পাই বাইরের পৃথিবী। সোহেল এখন আমার শরীরে। সে হাসে। আমার বন্ধুরা তাকে ডেকে বলে,
রিয়াজ, আজকাল তোর চেহারা কেমন বদলে গেছে। আমি চিৎকার করি, কিন্তু কেউ শুনে না। আয়নার কাজটা আমার গলা চেপে ধরে আছে। কয়েক মাস পরের কথা। আমার শরীরে থাকা রিয়াজ, যে আসলে আয়েশা, এখন ঢাকার একটা অফিসে চাকরি করে। সে হাসে, সে বিয়ে করেছে। কিন্তু রাতে যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন সে আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে, ধন্যবাদ, তুমি আমাকে মুখ দিয়েছ। আমি আয়নার ভেতর থেকে দেখি, আমার চোখে জল নেই, শুধু অন্ধকার। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। একটি ছেলে এলো, তার নাম তানভীর। সে পুরো জিনিসটা কিনতে ভালোবাসে। সে আয়নাটা দেখলো, কত দাম। রিয়াজ, আয়েশা হাসলো। ফুই, নিয়ে যাও, শুধু একটা কথা, রাতে একা একা এটা দেখো না। তানভীর আয়নাটা নিয়ে গেল। আমি আয়নার ভেতর চিৎকার করতে কাঁদলাম, না পালাও। কিন্তু তানভীর শুনতে পেল না। সে আয়নার সামনে দাঁড়ালো, তার প্রতিবিম্ব হাসলো, তার চোখের পেছনে আমি। এখন আমরা দুজনই আয়নার ভেতর, আমি আর সোহেল। না, সোহেল তো বেরিয়ে গেছে। এখন আমি আর আয়েশা আগের কেউ। আয়নাটা এখন তানভীরের ঘরে। রাত হলে সে আয়নায় তাকায়, তার পেছনে ছায়া বাড়ে। আমি জানি একদিন সেও ঢুকে পড়বে আয়নার ভেতর, আর আমি বেরিয়ে যাব হয়তো তার শরীরে। এভাবেই চলছে। আয়না কখনো খালি থাকে না, সে সবসময় একটা আত্মা খুঁজে। অদ্ভুত, তাই না? তুমি যে এখন এই গল্পটা পড়ছো, হয়তো তোমার ঘরেও কোনো আয়না আছে। এখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দেখো তোমার পিছনে কেউ আছে কিনা। যদি দেখো তোমার প্রতিবিম্ব হাসছে, কিন্তু তুমি হাসছো না, তাহলে জেনে রেখো তোমার সময় শেষ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন।